সবাইকে দীপ্ত সংবাদে স্বাগত। সাথে রয়েছে দোলা ডলরেস। রাষ্ট্র সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় পাড়া মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। এক হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পাড়ায় মহল্লায় যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা বিএনপি করেছে। কিন্তু সামগ্রিক চাঁদাবাজি করতে হলে, বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। আর আপনার একজন উপদেষ্টা বলেন যে 50 বছর কিছু করতে পারেনি। আপনার এই সমস্ত কথাবার্তা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে করেছেন, সেই করার তাদেরই আমরা আরেকটা পুনরুজ্জীবন দেখছি, একটা রিপিটেশন দেখছি। কিছু সংস্কারের কথা আপনারা বলে সেটা যারা আসবেন সামনে, জনগণের ভোটে যারা ক্ষমতা আসবেন, তাদের কাছে সেইটা আপনারা দিয়ে যান। তৎকালীন বিডিআর হত্যা নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। পরে এসব মামলা নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় 23 বেসামরিক ব্যক্তি সহ প্রথমে 824 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় 808 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আরও 26 জনকে অভিযুক্ত করে মোট 834 জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তীব্র শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। ঠান্ডার সঙ্গে হিমেল হাওয়ায় নাকাল জনজীবন। বেশি বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সেখানে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুর ও নওগাঁতেও। সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস, আর নওগাঁয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে দিনভর কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতে চরাঞ্চলের বাসিন্দারা বেশি দুর্ভোগে রয়েছেন। চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দীপ্ত অ্যাওয়ার্ড। আগামী মঙ্গলবার দীপ্ত টিভি প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হবে এই পুরস্কার। এবার 11টি ক্যাটাগরিতে 48টি মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো বর্ণাঢ্য আয়োজনে এবারও দেয়া হচ্ছে দীপ্ত অ্যাওয়ার্ড। গত 1 বছর দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং করা সিরিজ ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে দেয়া হবে এই পুরস্কার। কিভাবে ভিকটিমের সাথে আপোষ রফা করতে চান? আমি তো ওনার সাথে কোনো কথা বলবো না। দীপ্ত অ্যাওয়ার্ড 2024-এর 11টি ক্যাটাগরিতে নাটক, ডাবিং করা সিরিজ ও ওয়েব ফিল্ম এবং এগুলোর অভিনয় শিল্পীদের পুরস্কৃত করা হবে। চতুর্থবারের মতো আয়োজিত দীপ্ত অ্যাওয়ার্ডে জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, নির্মাতা সালাউদ্দিন লাবলু ও শিহাব শাহিন। এ ধরনের উদ্যোগ কাজের অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন তারা। যে জাজমেন্টটি দিয়েছি আমরা, আমাদের কাছে যেটা ভালো লেগেছে, প্রত্যেকে আমরা সেই অনুযায়ী ওপিনিয়ন দিয়েছি, মতামত দিয়েছি। না, এইটা ভালো লেগেছে, এইটা ভালো লেগেছে, এবং যুক্তিযুক্ত কারণে। সবসময় তো সব কন্টেন্ট দেখা হয় না, সেই সুযোগে কিছু কন্টেন্টও দেখা হলো। প্লাস হচ্ছে অভিনয় কারা ভালো করছে, কেমন করছে, সেগুলোও দেখা হয়। মার্কিং করতে গেলে সব কিছুই দেখতে হয়, মানে ফটোগ্রাফি থেকে শুরু করে, অ্যাক্টিং থেকে শুরু করে, কাহিনী বিন্যাস, মিউজিক, সব কিছুই দেখেই তো একটা বিচার করতে হয় আর কি। তো সেদিক দিয়ে আমার কাছে মনে হয় সবগুলো
যথেষ্ট শক্তিশালী, হ্যাঁ যথেষ্ট ভালো। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিদের বিবেচনায় নির্বাচন করা হবে চূড়ান্ত বিজয়ী। 20 ডিসেম্বর সন্ধ্যা 6টায় দীপ্ত টিভিতে প্রচার হবে দীপ্ত অ্যাওয়ার্ড 2024। তুই কেন অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াবি? জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যাত্রী দুর্ভোগ নিরসনে আজ থেকে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। একই সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি রুটে বিআরটিসির বাস চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাজীপুরের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। রবিবার জয়দেবপুর জংশনে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। এই রেল চালু হওয়ায় রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ সহজ হবে, কমবে ভোগান্তি, এতে খুশি যাত্রীরা। সেই আন্দোলনের সফল আমরা পাচ্ছি। ডেইলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, তারা অফিস আদালত করে, তাদের জন্য এটা সুবিধা হবে। সকালবেলা যাওয়া, বাসে যাইতে অনেক জ্যামে পড়তে হয়, ট্রেনে গেলে মনে করি জ্যামটা থাকে না, সঠিক টাইমে আমরা পৌঁছাতে পারবো। দুইটা সুবিধা হয়েছে, একটা মনে টাকা অর্থ বাঁচবে, আর একটা হলো সময়। 2 জোড়া ট্রেন চালুর প্রেক্ষাপট বর্ণনা করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এই ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তুরাগ কমিউটার ঢাকা ছাড়বে ভোর 5টায় আর জয়দেবপুর পৌঁছাবে 6টায়। আর জয়দেবপুর কমিউটার ঢাকা ছাড়বে 5টা 25 মিনিটে। এটি জয়দেবপুর পৌঁছাবে 6টা 25 মিনিটে। এগুলো থামবে তেজগাঁ বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এদিকে বিআরটি প্রকল্পের আওতায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার সড়কে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে। সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। আধা ঘন্টা পর পর যেহেতু ছাড়া হবে, আশা করি আমাদের জন্য যাতায়াত সুবিধা হবে। 30 মিনিট 35 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো। ভাড়া একটু হলে কম হলে একটু ভালো হতো, স্টুডেন্টদের জন্য একটা যদি 50% করা হয় তাহলে সেটা আরও বেশি ভালো ছিল। প্রাথমিকভাবে বিআরটিসির 10টি বাস গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। দীপ্ত বার্তা কক্ষ। জানিয়ে দেব খেলার খবর। ওয়ানডে সিরিজের দুঃসহ স্মৃতি নিয়ে এবার ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের টি-20তে লড়াইয়ের পালা। 3 ম্যাচের প্রথমটিতে কাল মুখোমুখি হবে 2 দল। সেন্ট ভিনসেন্টে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর 6টায়। টাইগারদের নেতৃত্ব দেবেন ফর্মহীন লিটন কুমার দাস। প্রথমেই বলে রাখি সেন্ট ভিনসেন্ট মাঠের কথা। এবছর এখানে 3টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে, আর সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিও হয় এই ভেন্যুতেই। তাই সেন্ট ভিনসেন্টের কিংসটাউন মোটেই অচেনা নয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। যা রয়েছে তা শুধু আফগানদের বিপক্ষে হারের ক্ষতচিহ্ন। ভেন্যুর কথা বাদ দিলে স্বাগতিকদের বিপক্ষে চলতি সফরটাও সুখকর নয় বাংলাদেশের। একটি টেস্ট জিতলেও ওয়ানডেতে সফরকারীদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তার উপর অধিনায়কত্বের আর্মবেল্ট উঠেছে ব্যাট হাতে ধুঁকতে থাকা লিটনের হাতে। বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। সেন্ট ভিনসেন্ট পৌঁছে একদিন অনুশীলন করতে পেরেছে টাইগাররা, তাতে কি কিছুটা ঘাটতি থেকে গেল? না, ঘাটতি নেই, কারণ গতকালকে আমরা আন্ডারলাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি, আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেকদিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরেই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। বিগ ব্যাশ লিগে খেলতে যাওয়ায় এই সিরিজে সেই হোপ শেরফান রাদারফোর্ডদের পাচ্ছে না ক্যারিবীয়রা। তবে তাতে মোটেই কমছে না টি-20 ফেরিওয়ালাদের দলের শক্তি। এই ফরম্যাটে 2 দলের 16 বারের দেখায় 2টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পাশাপাশি 5টিতে জিতেছে বাংলাদেশ, বাকিগুলোয় ক্যারিবীয়রা। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরছি বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।